আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর সেখানে রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা সবাই অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর রুটিন মাফিক সেখানে ক্লাস দিচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা আলোচনা করব। তো তোমাদের সবাইকেই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ কবিতাটির শিরোনাম। হ্যাঁ, কবিতাটি হচ্ছে পল্লী জননী এবং এটি লিখেছেন পল্লী কবি জসীমউদ্দীন। যেহেতু কবিতাটার নামই হচ্ছে পল্লী জননী, অর্থাৎ পল্লী মানে গ্রাম এবং জননী মানে মা, গ্রামের মা। তো গ্রামের যে কোনো বিষয় নিয়ে লেখা সেটা কে লিখতে পারেন? অবশ্যই তিনি লিখবেন যিনি পল্লী কবি হিসেবে খ্যাত, তিনি হচ্ছেন জসীমউদ্দীন। তো পল্লী কবি পল্লী জননী কবিতাটা মূলত আসলে কোনো কবিতা নয়, এটা মূলত একটা মনে করো চিন্তা, একটা মায়ের টেনশন, অসুস্থ ছেলেকে নিয়ে একটা মায়ের যে চিন্তার ছাপ, তার যে একটা টেনশন, সেটাই সমগ্র একটা বড় একটা কবিতা, 3-4 পৃষ্ঠার এই কবিতার মাঝে তুলে ধরা হয়েছে। তো কবিতাটি লাইন টু লাইন তোমাদের ব্যাখ্যা অবশ্যই যাব, কিন্তু তার আগে অবশ্যই যেহেতু রবীন্দ্রনাথ নজরুলের পরেই বাংলা সাহিত্যে জসীমউদ্দীনের অবদান অপরিসীম, তার কবি পরিচিতিটা মানে তোমাদের পড়া লাগবে, জানা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কবি পরিচিতি দেয়া আছে। জসীমউদ্দীনের জন্ম হচ্ছে 1903 সালে ফরিদপুর জেলার তাম্বরখানা গ্রামে। তিনি পল্লী কবি হিসেবে খ্যাত, এটা তার উপাধি। ছাত্র জীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে, অর্থাৎ তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার যখন ছাত্র জীবন চলছিল, অর্থাৎ ছাত্র জীবন এখনো শেষ হয়নি, তখনই তার রচিত কবর নামের একটা কাহিনী কবিতা, সেটা প্রবেশিকা অর্থাৎ বর্তমান যে ম্যাট্রিক, সেই ম্যাট্রিক বাংলা বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল যখন সে স্টুডেন্ট ছিল তখন থেকে। তার উল্লেখযোগ্য গ্রন্থ অসংখ্য, যেগুলো সবই তোমার মনে রাখতে হবে। নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এই দুটো তো আমাদের প্রায় মনে থাকে, রাখালিও। এছাড়া তোমাকে যেটা মনে রাখতে হবে বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না, এইগুলো। তার কাহিনী কবিতা হচ্ছে কবর কবিতা, আর তার ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির। এই মহান কবি 1976 সালে 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালে কিন্তু নজরুলও মৃত্যুবরণ করেছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জসীমউদ্দীন সম্পর্কিত তথ্য, এর বেশি আমরা আর যাব না। তাহলে চলো সবাই বই বের করো, আমরা এখন কবিতাটির লাইন টু লাইন ব্যাখ্যা করব। তো সবাই বই হাতে নাও, সবাই 242 পৃষ্ঠা। আমি পড়ছি, দেখো লাইন টু লাইন ব্যাখ্যা করব, তোমরা সেখানে কলম হাতে নাও, তোমরা সেটা বইয়ের মধ্যে লিখে নেবে। পল্লী জননী জসীমউদ্দীন। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। তো কবি প্রথমে শুরু করেছেন এইভাবে, বলছেন যে একটা রাত যেটা খুবই থমথম স্তব্ধ, এতটাই নিঝুম এবং এতটাই স্তব্ধ রাত এবং অন্ধকার একটা রাত যে সে যে নিঃশ্বাস ফেলছে সেটাও কিন্তু সে শুনতে পাচ্ছে। তো আমাদের বাসায় যে ঘড়িগুলো থাকে, সেই ঘড়িগুলো কিন্তু একটা সাউন্ড আছে, আমরা কিন্তু সেটা শুনতে পাই। কিন্তু তুমি যদি কখনো ভোর রাত্রে বা রাত্রে 3টা-4টার দিকে ঘুরতে উঠো, তখন দেখবা চারপাশ সব নীরব, তখন কিন্তু ওই ঘড়ির আওয়াজটা কিন্তু ঠিকই কানে চলে আসে। রুগন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা।
বলছে যে আমি যেহেতু আগেই বলেছি কবিতাটা কি একটা টেনশনের কবিতা, অর্থাৎ একটা পল্লী মায়ের, একটা গ্রামের মায়ের তার অসুস্থ ছেলেকে নিয়ে যে একটা চিন্তা, সেটাই এই কবিতা। তো ওই রুবন ছেলে মানে অসুস্থ ছেলে শিওরে মাথার সামনে বসে একলা জাগিছে মা, অর্থাৎ মা একাই জাগছে, কারণ মা ছেলে এবং সংসারে আর কেউ নাই। করুণ চাহনি, অর্থাৎ মার চেহারাটা খুবই করুণ হয়ে আছে, তার ঘুম যেন ধুলিছে চোখের পাতা, যে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, ঘুম ধরছে, কিন্তু ছেলে তো অসুস্থ, ছেলে কিন্তু দেখাশোনা করতে হবে, মা তো ঘুমাতে পারবে না ছেলের চিন্তা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে। তো বলছে শিওর মানে মাথার সামনে নিবু নিবু দ্বীপ, অর্থাৎ একটা প্রদীপ ছিল ওখানে একটা, সেটা ঘুরে ঘুরে জ্বলছে এবং মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে যাবে, এবং সেটা দেখে দেখে মায়ের পরাণটাও ধরছে। তো এটা অনেকটা কবি এভাবে উপমা দিয়েছেন যে আমাদের বিভিন্ন চলচ্চিত্রে আমরা দেখতে পাই যে সেখানে প্রদীপ নিভে গেল আর অসুস্থ কেউ একজন মারা গেল, এটা প্রদীপ নিবের সাথে মৃত্যুটার একটা সম্পর্ক আছে। তো ওই যেহেতু তার ছেলেটা অসুস্থ, তো ওই মায়েরও যে প্রদীপটা, তাদের মাটির যে প্রদীপটা জ্বালিয়েছে সেটাও নিবু নিবু মানে নিভে নিভে যাবে যাবে এমন হচ্ছে, এবং মারও পড়াটা তার সাথে সাথে ওই ইয়াটার সাথে সাথে এভাবে কাঁপছে এবং দুলছে, যে হয়তো ওই প্রদীপের মতো যদি আমার সন্তানও মারা যায়, এটাই আর কি প্রকাশ করেছে। ঘন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এতো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘাট। এরপরে কবি এখানে বর্ণনা দিচ্ছে যে 4টা লাইন, ঘন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এতো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘাট। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকিতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাথা গণিছে ছেলের আয়ু। এই 4টা লাইনে তাদের যে অবস্থা, তাদের বাড়ির অবস্থা বা আর্থিক অবস্থা, সেই জিনিসটা আর কি পারিপার্শ্বিক পরিবেশ সেটা প্রকাশ করছে। বলছে যে বুনো মশকের গান, অনেক মশা আসছে, এবং পাশে যে একটা পরিত্যক্ত ডোবা আছে সেটা থেকে অনেক পাতা পড়ে আছে, ওই পাতা পচে একটা গন্ধ বের হয়েছে। তার ছোট্ট কুড়ে ঘর অনেক ভাঙাচোরা, সেখান দিয়ে শীতের বাতাস প্রবেশ করছে, এবং মা ছেলের মাথার সামনে বসে বসে আয়ু বলছে, অর্থাৎ মার একটা চিন্তা, একটা টেনশন যে আমার ছেলে ভালো হবে তো, বাঁচবে তো। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয় বাছারে চুপটি করে ঘুমতো একটিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তা। অর্থাৎ আমরা জানি যে যখন আমরা অসুস্থ হই, মা যখন চিকিৎসা করার পরও মার কাছে যখন আর কিছু থাকে না, তখন মায়েরা আমাদেরকে একটি সান্ত্বনার বাণী দেয় যে বাবা তুমি ঘুমিয়ে পড়ো, বা মা তুমি ঘুমিয়ে পড়ো, তাহলেই দেখবা তুমি ভালো হয়ে গেছো। তো এখানেও মা যেহেতু কিছুই করতে পারছে না, মাও সেই পরামর্শই দিচ্ছে। সে বলছে যে তুমি একটু ঘুমাও। ছেলে যখন বলছে যে কখন সকাল হবে, তখন বলছে যে এইভাবে তো আমার শুয়ে থাকতে ভালো লাগছে না, সকাল কখন হবে, সারাক্ষণ আমি শুয়ে আছি। তখন মা বলে যে তার কিছু করে, তখন বলে যে তুমি একটু চুপ করে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেলে দেখবে সকাল হয়ে গেছে, তুমিও ভালো হয়ে গেছো। কিন্তু ছেলেরা কি কয় যে সারাক্ষণ তো শুয়ে আছে, আমার তো ঘুম আসছে না, আমি কি করব। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ। পাণ্ডু এখানে কিন্তু ছেলেটার নাম না, পাণ্ডু শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে, ঠিক আছে। তো তার রোগ হয়ে গেলে কিন্তু মানুষের যাদের রোগাক্রান্ত চেহারা কিন্তু দেখলেই বোঝা যায়, তাদের চেহারাটা একটু ফ্যাকাশে থাকে। তো ওই ছেলেটার যে ফ্যাকাশে গালটা ছিল সেটাতে মা চুমু দিয়ে দেয়, সারা গায়ে হাত দেয়, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তার সাথ। অর্থাৎ এখানে মা হয়তো চিন্তায় আছে যে আমি ছেলেকে আর ভালোবাসা বা আদর্শ করতে পারবো কিনা, তার কারণ ছেলে অসুস্থ, ছেলে কি হবে, সে বাঁচবে কি বাঁচবে না। তাই মা কি করে, ছেলেটিকে যখন কিছুই করার নেই, সে তার বুকের যত ভালোবাসা সব কিছু উজাড় করে দেয়, এবং ভাবে যে এই ভালোবাসার জন্যই হয়তো বা আমার ছেলে সুস্থ হতে পারে। তো পরের পৃষ্ঠায় যাচ্ছি, দেখো, নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। কিন্তু সে একটা গ্রামীণ মা এবং কুসংস্কারচ্ছন্ন, ধর্মীয় বিশ্বাস তার মধ্যেও আছে, গ্রামের যে পদ্ধতি সেগুলো হিসেবে সেটাও সে করছে। সে নামাজের ঘরে বলছে যে সে মোমবাতি দিবে এবং দরগায় সে কিছু দান খয়রাত করবে, যেটা উসিলায় যাতে সে তার সন্তান ভালো হয়ে যায়। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নিয়ে। মার সেই বিশ্বাস, এবং সেই বিশ্বাসে সে আল্লাহ রাসুলকে, পীরদেরকে ডাকা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই, তাদেরকেই ডাকছে, এবং সেটা ডাকতে ডাকতে তার
চোখ দিয়ে অনেক পানি পড়ছে, ঠিক আছে, মুখ ভেসে যাচ্ছে কান্নায়। বাঁশবনের বসি ডাকে কানা কুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন ঢেলি। এখানে দেখো দুইটা পাখি আছে, একটা বলছে কানা কুয়ো আর একটা হচ্ছে বাদুর। এই দুইটা লাইন দ্বারা কবি মূলত রাত্রের গভীরতাটা বুঝিয়েছেন, অর্থাৎ রাত অনেক গভীর হয়েছে, 12টা 1টা এরকম বেজেছে, কারণ এরকম না হলে কানা কুয়া পাখিরা বের হয় না এবং বাদুররা সবাই এক ঝাঁকে ঝাঁকে সুপারি বনের দিকে কেউ বের হয় না। বাদুররা খুব এরা নিশাচর, মানে এরা রাত্রে শিকার করে এবং রাত যতই গভীর হয় অন্ধকার হয় তখন এরা বের হয়। এই দুইটা লাইন দ্বারা আসলে কবি রাত্রের গভীরতাটা কতটুকু, অর্থাৎ একটা মা তার অসুস্থ ছেলের সামনে কত রাত পর্যন্ত জেগে আছে সেই জিনিসটাই বুঝিয়েছেন। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি, দুধ ছাই কিবা শঙ্কা মার পরাণ উঠিছে পড়ি। তো কুয়াশা সাদা, শীতকাল যেহেতু, তো জোনাকির আলোতে মনে হচ্ছে সেই সাদাটাকে একটা কাপড়ের মতো মনে হচ্ছে মার কাছে, মনে হচ্ছে যে তার ছেলে তো হয়তো মারা যাবে, কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে যাওয়া হবে। তো মা পরে আবার চিন্তা করে যে দাদু আমি এগুলো কি চিন্তা করছি, এই শঙ্কা বা এই চিন্তাটা, আমার ছেলের মৃত্যুর কথাটা আমার কাছে কেন আসছে। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই আসে হিয়া কোণে, পরাণ মানে হৃদয় আর হিয়া মানে মন। বলছে যে কথাটা আমি ভাবতে আমার মনটা কেঁপে ওঠে, হৃদয়টা কেঁপে ওঠে, সেটাই বারবার কেন মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আসে। বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে যার বলে। মা বলে যে যাও, যেগুলো সব বাদ, আমার মনেকে আমি এতটুকু আশ্বস্ত দিয়ে রাখি যে আমার ছেলে ভালো হবে। ছেলে কয় মাগো পায়ে পড়ি বল, ভালো যদি হই কাল, পরিবেশ সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। এরপর ছেলে বলছে যেহেতু অসুস্থ থাকলে আমরা মা বাবার কাছে অনেক ডিমান্ড করি, অনেক দাবি করি, অনেক অযৌক্তিক দাবিও করি। তো পরিবেশের সাথে যখন খেলতে যায় মা স্বাভাবিক সময় গালাগালি করে যে এতক্ষণ খেলো না, পড়তে বসো, বা এরকম অনেক সময় আমরা আমাদের বাবা মা করে না। তো এখানে তো ওই বাচ্চাটা এরকম পরিবেশের সাথে খেলতে গেলে অনেক সময় মা বকাঝকা করে। তো বাচ্চাটা এখন অসুস্থ, এখন সে যা বলবে মা বাবা মেনে নিবে, সেই হিসেবে সে তার মার কাছে আবদার করছে যে আমি যদি পরিবেশের সাথে খেলতে যাই ভালো হয়ে গিয়ে, তাহলে তুমি আমাকে গালাগালি করবে না বলো। আচ্ছা মা বলো এমন হয় না, রহিম চাচার ঝাড়া এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খারাপ। তো রহিম চাচার ঝাড়া দ্বারা এখানে গ্রামীণ চিকিৎসা পদ্ধতিকে বুঝিয়েছে, অর্থাৎ তারা গরিব, তাদের হাসপাতাল তারপরে ডাক্তার এইসবের সাথে তারা পরিচিত না, তারা গ্রামের কবিরাজদের ঝাড়ফুঁক এইসবে তারা সুস্থ হতে দেখেছে। তো ছেলেটাও বলছে যে মা রহিম চাচা তো একজন কবিরাজ, কিন্তু ঝাড়ফুঁক করেন, এমন হয় না যে তিনি আমাকে এমনভাবে ছেড়ে দিবেন যে আমি এখনই খাড়া হয়ে খেলা শুরু করবো, অর্থাৎ আমার সব রোগ বালাই দূর হয়ে যাবে। অর্থাৎ এখানে ছেলের ভালো হওয়ার বা সুস্থ হওয়ার যেই আকুলতা সেটা প্রকাশ করেছে। মা কেবল বসি রুবন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। তো মা শুনে যায় কেবল ছেলের সব কথা শুনতে চাচ্ছে, কারণ মা মনে করছে হয়তো যদি ছেলে মরে যায় তাহলে আমি আর ওর কথা শুনতে পারবো না, তাই ওর সব কথাই মা খুব মানে মন দিয়ে শুনছে এবং গেঁথে রাখছে নিজের স্মৃতিতে। এরপরে বলেছিলাম, এরপরের লাইনগুলো দেখো। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢেপের মোয়া বেঁধে তুমি 7 নড়ি শিকা বলে। যেটা আমি বলেছিলাম যে আমরা অসুস্থ হলে অনেক কিছু আবদার করি যে মা আমি বিরিয়ানি খাবো বা আমি স্যুপ খাবো, এটা খাবো এটা খাবো। তো ওরা তো গরিব হিসেবে ওর যতটুকু আবদার, ও বলছে যে আমার লাটাইটা, আমার গুরুনানের যে লাটাইটা সেটা তুমি ভালো মতো রেখো এবং আমার জন্য ঢ্যাপের মোয়া তুমি 7 নড়ি শিকা ভরে রেখে দিও। আরও চাচ্ছে কি দেখো, খেজুরের গুড়ের নয়া পাটালিতে গুরুমের পোলা ভরে। গুরুম শব্দের অর্থ মুড়ি আর পোলা মানে ঝুড়ি, যে মুড়ি রাখার যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটাতে সে বলছে যে ওখানে মুড়ি না রেখে তুমি সেখানে খেজুরের গুড়ের যে নয়া পাটালি তৈরি করো সেটা তুমি ভরে আমার জন্য রেখে দিও। ফুলঝুরি শিকা, এটা একটা ভাত দিয়ে তৈরি করা একটা পিঠা, সাজাইয়া রেখো আমার সমুখ পরে, মানে আমার সামনে তুমি ফুলঝুরি শিকা দিয়ে পিঠা বানিয়ে সেটা আমার জন্য রেখে দিও। এগুলো ছেলের আবদার বোঝাচ্ছে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। অর্থাৎ এখানে কালো রাত দ্বারা বোঝাচ্ছে যে ছেলে যে চুপ করে, মা আস্তে আস্তে মাথা বুলাচ্ছে এবং মার সে চিন্তা আরো বেড়ে যাচ্ছে এবং বাইরে কালো রাত, অর্থাৎ মার জন্য এটা একটা খুব খারাপ পরিস্থিতি, একটা কালো রাত, যে এরকম পরিস্থিতিটা কিভাবে সে পার করবে, এরকম একটা খারাপ পরিস্থিতি, তার ছেলের সুস্থতা, এই রাতটা তার কাছে একটা
কাল রাত্রি হয়ে দাঁড়িয়েছে। বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, এটা বলেছি। পরের লাইন দেখো, রুগন ছেলের শিওরে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দুর্বনে। সাজ হয়ে গেল, সাজ মানে সন্ধ্যা, তবু আসে না কো আই ঢাই মার প্রাণ। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হর্ষে মানে উচ্চ স্বরে, যে এই ছেলের এখন এই শিওরে বসিয়া মা তো কিছু করার নাই, তাই তার ছেলেকে নিয়ে কত স্মৃতি কত কিছু মনে পড়ে, যে ছেলে একবার মাকে কিছু না বলে কোথায় জানি চলে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মার মন আনচান করছে, বিচলিত হয়ে যাচ্ছে যে ছেলে কোথায়, ছেলে তো নাই। এমন ছেলের জন্য চিন্তা করছে, এমন সময় দেখলো কি ছেলে খুব জোরে গান গাইতে গাইতে আসছে। এক কোষ ভরা বেথুন তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি এমনই এই কালি সাজে। বেথুন হচ্ছে এক ধরনের ফল, অনেকটা তোমরা গ্রামে যদি করমচা ফল দেখে থাকো সেরকম একটা ফল। তো সে ওই ছেলেটা গিয়েছিল কোথাও, হয়তো সে গাছ থেকে এরকম বেথুন ফল পেরে তার পোছার মধ্যে রেখে দিয়েছে। তো সে যখন জোরে জোরে গান গাইতে আসছে সেগুলো একটা একটার সাথে বাড়ি খাচ্ছে এবং ঝামুর ঝুমুর বাঁচতে থাকছে। তখন মা আর কি ছেলেকে বললো যে তুই এত ওই অন্ধকারের মধ্যে আমাকে না বলে কোথায় গিয়েছিল, অর্থাৎ মার চিন্তাটা। তো আমরা পরের পৃষ্ঠা যাব, 244 পৃষ্ঠা, এখানে ইন্ডিং শেষের দিকে চলে আসছি। দেখো, কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত পায় না মানে আবদার, ছেলের পারে নাই মিটাবা। যে মার অনেক কথা মনে পড়ে, যে আমার ছেলেটা অসুস্থ, যদি মারা যায়, আমি তো ছেলেটাকে ঠিক মতো অনেক তার আবদার অনেক কিছু তো আমি মিটাইতে এখনো পারি নাই, আমার সামর্থ্য নাই, হয়তো সামনে আরো ভালো কিছু করে হয়তো ছেলে কিছু সুখ দিতে পারতাম, কিন্তু এর আগে যদি ছেলে চলে যায়, মার চিন্তাটা, যেটা আমি আগেই বলেছি পল্লী জননী, এটা আসলে একটা কবিতা না, এটা মূলত একটা মায়ের, গ্রাম্য মায়ের তার অসুস্থ ছেলেকে নিয়ে যে একটা চিন্তার বিষয়, সেটাই কবি খুব সুন্দরভাবে আমাদের মন কাছে পেশ করেছেন কবিতার মাধ্যমে। আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি, তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই। আরং শব্দ অর্থ মেলা। তো মেলায় যখন ছেলেকে একটা ছোট ছেলে পুতুল কিনে দিবে, সেই টাকাটাও মার কাছে নেয়। মা কতটা অসহায়, কতটা গরিব, তাই সে এখন ছেলেকে কিভাবে বুঝবে, তাই ছেলেকে ধর্মের দোহাই দিয়ে বোঝাচ্ছে যে বাবা আমরা তো মুসলমান, মুসলমান ধর্মে বলা আছে যে মেলা দেখতে নেই, মেলায় যাওয়া হারাম, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। করিম সে গেল আজিজ চলিল এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। তখন ছেলে বলতো যে করিম তো গেল, আজিজ গেল, ওরাও তো মুসলমান, ওরা তো গেল, তাহলে আমি কেন যেতে পারবো না। এখন মা বিভিন্নভাবে যে না বাবা এটা ধর্মের দোহাই দিয়ে বলছে এখানে যাওয়া হবে না, সে বিভিন্নভাবে উত্তর দিত, কিন্তু ছেলেকে তো এটা বলা যাবে না যে আসলে আমার কাছে পয়সা নাই, আমি যে মেলায় গিয়ে তোমাকে কিছু কিনে দিব, পুতুল কিনে দিব বা কিছু আবদার করবে কিনে দিব, সেই সামর্থ্য তো আমার নাই। তাই আর কি ছেলেকে এরকম উল্টা বুঝিয়ে দিত না। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীলের পাখিটি জড়ায় মায়ের ডানা। আজকে এখন মা দেখো, তার গ্রামের একটা মায়ের কতটা অসহায়, যে তার ছেলে চিকিৎসা করাতে পারেনি, ওষুধও আনতে পারেনি। তো ছেলে ওই মাকে ঝড়ের যেমন পাখির বাচ্চাগুলো তার মায়ের ডানা ধরে কাঁপতে থাকে, এই ছেলেটাও মায়ের সামনে তেমনই অসুখে ছটফট করছে। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণের সুর, মরণের দুধ এলো বুঝি হায়, হাকে মায়ের দূর দূর। তো হুতুম বলতে পেঁচাকে বোঝায়, এটা আরেকটা পাখি, তিনটা, আগে দুইটা ছিল এখন একটা তিনটা হলো। তো গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে যে কারোর বাড়িতে যদি রাত্রে চালের উপরে পেঁচা ডাকে তাহলে হয়তো সেখানে কেউ মারা যাবে। তো মাও দেখছে যে তাদের ঘরে এসে এরকম পেঁচা ডাকছে, এটা তো অকল্যাণ। তো মা ভাবছে হয়তো মরণের দুধ, হয়তো আজরাইল চলে আসছে, হয়তো বা আমার ছেলে এখন মারা যাবে। তো মা কি করে ওটাকে দুধ দুধ করে তাড়িয়ে দিচ্ছে যে না না চলে যাও, আমার ছেলের মৃত্যু যাতে না হয়। পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। তো এখানে দেখো 4 নম্বর পাখিটা, সেটা হচ্ছে বিরোহিনী। তো এখানে পাশে যে একটা পচা ডোবা ছিল সেখান থেকে বিরোহিনী সে প্রচুর টাকা ডাকছে। কেন? কারণ কালকে কৃষকের ছেলেরা ওই বিরোহিনী পাখি যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো চুরি করে নিয়ে গেছে, যার কারণে সে এমন ডাকা ডাকছে। এটার সাথে কবি আর একটু বুঝাইছে যে বাচ্চাটা যখন অসুস্থ হয় তার আগেও সে মার কাছে ছিল না, মা তাকে ওইভাবে পায়নি কাছে। তো বিরোহিনী বাচ্চাকে কাছে না পাওয়ার যে একটা বিরহ, সেটা পাখি বলো মা বলো সবার মাঝেই আছে। এখানে কিন্তু মোট 4টা পাখির কথা উল্লেখ আছে, এটা নৈমিত্তিক আসে যে পল্লী জননী কবিতায় কয়টি পাখির নাম উল্লেখ আছে, 4টি।
ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে। এই দুইটা গ্রামীণ প্রকৃতির বর্ণনা। রোগন ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর উচ্ছটি মহাকাল রাত পাতা। উচ্ছটি শব্দের অর্থ লিখে নাও, উচ্ছটি শব্দের অর্থ কুয়াশা। তো খুব সুন্দর প্যানেল যে সামনে রোগন ছেলের সামনে মা একটা রাত জাগছে, সামনে তার একটা ঘোর উচ্ছটি মানে একটা ভীষণ কুয়াশা, মহাকাল রাত পাতা। তার এই রাতটা মনে হচ্ছে মহাকাল, অনেক সময় একটা লম্বা রাত, এবং তার জন্য একটা কালো রাতের মতো, যে তার ছেলে বাঁচবে কি বাঁচবে না এই চিন্তা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে ঝুটিয়া তাহার পুরায়ে এসেছে তেল। খুব সুন্দর দুইটা লাইন ইন্ডিং করলো, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ অনেকটা ছোট গল্পের মতো, ক্লিয়ারলি বলে দেয়নি, কিন্তু তিনি বলছেন যে পার্শ্বে তাদের যে একটা মাটির প্রদীপ ছিল সেটা বাতাসে এখন নাচতেছে। কারণ কি, তার তেল ফুরে আসছে, সে স্টেবল হয়ে থাকতে পারছে না। তো তেল ফুরিয়ে গেলে যখন ওই প্রদীপটা নিভে যাবে, আমি যেহেতু বলছিলাম যে আমাদের গ্রামের প্রদীপের সাথে মৃত্যুর একটা সম্পর্ক ওইখানে দেখা ছবিতে পাবেন বিভিন্ন, তো এইভাবে হয়তো ভাবছে যে ওই প্রদীপের মতো ছেলেটাও প্রদীপটা নিভে যাবে, বা ওইটার মতো ছেলেটারও হয়তো আয়ু কমে আসছে এবং সে হয়তো মারা যাবে। এখানে রূপক অর্থে বোঝাচ্ছে যে পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে ঝুঁজিয়া তার পুরা এসেছে তেল। অর্থাৎ ছেলেটাও এরকম চিকিৎসা না পেয়ে নিজে নিজে কষ্ট শোধ করে রোগের সাথে লড়াই করে হয়তো সেও ধীরে ধীরে মারা যাবে, সেটা আর কি প্রকাশ করছে। তা আমি আগেও বলেছিলাম যে এই কবিতাটা মূলত একটা মায়ের টেনশন, তোমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে পুরো কবিতাটা একটা গ্রাম্য মায়ের তার ছেলের অসুস্থ ছেলের চিকিৎসা করাতে না পারার মায়ের যে একটা টেনশন, সেটাই কবি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। তা আশা করি এটা তোমরা সবাই বুঝেছো। যদি এটা সৃজনশীল 1 নম্বরটা বাড়ির কাজ করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি না বুঝে থাকো, তাহলে আমাকে ফোন করে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা বোঝানোর। সেই মতো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।